হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10, চলো আমরা এখন শুরু করছি তোমাদের জিওগ্রাফির চ্যাপ্টার 5 মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্সেস। মনে রাখবে এটা কিন্তু তোমাদের বোর্ড এক্সাম পারপাস খুব ভাইটাল একটা চ্যাপ্টার, ভেরি ভেরি ভাইটাল চ্যাপ্টার ফ্রম অল টাইপস অফ কোশ্চেন্স। তোমরা এখান থেকে এমসিকিউ পাবে, তোমরা এখান থেকে ব্রড কোশ্চেন পাবে এবং খুব খুঁটে খুঁটে চ্যাপ্টারটা পড়তে হবে। তা আমি তোমাদের এই চ্যাপ্টারের একদম কোর থেকে লাইন বাই লাইন ডিসকাশনের ব্যবস্থা করছি এবং সঙ্গে প্রপার এক্সপ্লানেশন। আশা করি এই একটা ভিডিও দেখলেই তোমাদের চ্যাপ্টারটা পুরো সাফিসিয়েন্ট হয়ে যাবে। তবে অবশ্যই বলবো যারা এই আমার এখানে নতুন বা যারা অনেক দিন থেকে দেখছো সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে আমাকে একটু উৎসাহ দেবে। এগুলো কাজ করতে একটু সময় সাপেক্ষ লাগে, তো আমি ইউটিউবের জন্য অনেক দিচ্ছি, তো আমি দেখছি অনেকেই তোমরা সাবস্ক্রাইব করছো না। একটু আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো শুরু করছি। তো এখন হচ্ছে যে মেইন ব্যাপারটা হচ্ছে যে মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্সেস। তো ফার্স্ট যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে যে মিনারেল। তো প্রথম হলো হোয়াট ইজ মিনারেল, এই কনসেপশনটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। দেখো তোমাদের বইতেই পাবে মিনারেল যে চ্যাপ্টারটা তার ফার্স্ট পেজ যেটা আছে সেখানেই তোমরা পাবে। আমি এখানে একদম বই থেকে কোট করেছি। জিওলজিস্ট ডিফাইন মিনারেল অ্যাজ এ হোমোজেনিয়াস, দেখো শব্দগুলোকে ভালো করে মাথায় রাখবে। হোমোজেনিয়াস মানে কি, যেটা একই রকম, ন্যাচারালি অকারিং সাবস্ট্যান্সেস উইথ ডিফাইনেবল ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে দেখো ইন্টারনাল স্ট্রাকচারটা ডিফাইন করা যাচ্ছে এবং বলছে হোমোজেনিয়াস, একই, যেখানে যেটা থাকবে একই ধরনের। বলছে মিনারেলস আর ফাউন্ড ইন ভ্যারিড ফর্মস ইন নেচার রেঞ্জিং ফ্রম ইটস হার্ডেস্ট লাইক ডায়মন্ড, সফটেস্ট লাইক ট্যাল্ক। তাহলে দেখো এখান থেকে কিন্তু দুটো এমসিকিউ হয়ে গেল। হার্ডেস্ট মিনারেল কি, ডায়মন্ড, আর সফটেস্ট কি, ট্যাল্ক। তোমরা কিন্তু দুটোই ইউজ করো সবসময়, এটা সবসময় মাথায় তোমরা আনোনি। পরিষ্কার হলো? তাহলে দেখো এখান থেকে একটা তো ডেফিনেশন হলো 1 মার্কসের, হোয়াট ইজ মিনারেল। সেই সঙ্গে আসলো তোমাদের হার্ডেস্ট অ্যান্ড সফটেস্ট মিনারেল কি, সেটা হয়ে গেল, এক্সাম্পল হয়ে গেল। ঠিক আছে, চলো এবার আসছি তারপরে কি বলছে দেখো। অলমোস্ট এভরিথিং উই ইউজ আর টিনি পিন, দেখো তোমাদের যে পেনের যে নিপটা আছে সেখান থেকে শুরু করো, তোমরা বিগ শিপ থেকে আরম্ভ করো, সব কিছুতে কিন্তু মিনারেল। ইভেন দেখো তোমরা হয়তো ভেবেছো কি না, তোমরা স্কুলে যাচ্ছ বই নিয়ে, ইভেন তোমাদের বডির মধ্যে কিছু মিনারেলস আছে তোমরা জানো ভালো মতন। তোমরা যে পেনটা ইউজ করছো, পেনের যে টিপটা সেটা মিনারেল। যে ব্যাগটায় নিয়ে যাচ্ছ চেনটা, চেনের যে জিপটা সেটা মিনারেল। খাতাটা যেটা আছে একটা পিন দিয়ে আটকানো আছে সেটা মিনারেল। ইন ইচ অ্যান্ড এভরি স্ফেয়ার, যারা চশমা পরো স্পেকটেকলস, তাদের যে চশমার যে এই যে হ্যান্ডেলটা, যে কবজি ঘুরছে, মিনারেল। সবখানে তোমরা মিনারেল কিন্তু দেখতে পাবে আর কি। তোমরা বড় মেশিন থেকে আরম্ভ করে কার্স, বাস, ট্রেন, এরোপ্লেন, যেখানে যেটা বলবে সবখানে কিন্তু এই মিনারেল অ্যাভেলেবল আছে। এবং এই মিনারেল ছাড়া কিন্তু আমরা বাঁচতেই পারবো না। আজকের দিনে আমরা যেভাবে মিনারেলের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছি, আমরা কিন্তু মিনারেল ছাড়া বাঁচতে পারবো না। দাস আমাদের কিন্তু মিনারেলটা খুব একটা এসেনশিয়াল ইস্যুস হয়ে দাঁড়াচ্ছে আর কি। এবার দেখো এই মিনারেল যে আমরা নেচারের মধ্যে পাই, কি করে পাই? দেখো আমরা দেখছি মোড অফ অকারেন্স অফ দ্য মিনারেলস, দ্যাট মিনস আমরা এদেরকে কোথায় পাচ্ছি, কিভাবে এরা তৈরি হচ্ছে, এগুলো নিয়ে এখন ডিসকাশনে যাচ্ছি। কি বলছে দেখো, মিনারেলটা আমরা পাচ্ছি ওরের মধ্যে। ওরটা কি না, ওরটা হচ্ছে আমাদের ধরো কিছু ডাস্ট পার্টিকেলস, তার মধ্যে আয়রন ফিউজড করা আছে। আমরা সেই ডাস্টের সঙ্গে আয়রন মিশানোটাকে নিয়ে এলাম, এসে আমরা আয়রন পার্টিকেলসগুলোকে এক্সট্রাক্ট করে নিলাম। তাহলে যে ওর,
এখানে বলছে যে মিনারেলটা মিক্সচার হয়ে আছে আদার এলিমেন্টের সঙ্গে, আমি যেমন বললাম বালির সঙ্গে, এবার আদার এলিমেন্টের সঙ্গে মিক্সচার হয়ে আছে, এবং এখানে সাফিসিয়েন্ট কনসেন্ট্রেশন টু মেক ইট এক্সট্রাকশন কমনলি ভায়াবল। এটাকে আমরা তিনটা ফর্মে দেখতে পাবো। এই যে ডিফারেন্ট ফর্মস কীভাবে আমরা পাচ্ছি সেটা যদি অ্যানালিসিস করি, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রকে মিনারেলটা থাকছে। কোথায় থাকছে না, বলছে মিনারেল যে ক্র্যাকসগুলো থাকে, মিনারেলের যে সার্ভিস ফল্টস বা জয়েন্টস যেগুলো থাকছে তার মধ্যে কিন্তু এগুলো ঢুকে থাকছে আর কি। অর্থাৎ এগুলো কি অ্যাকচুয়ালি ভালো করে ভাবো, মাটির তলে যে লাভাটা আছে ভলকানিক ইরাপশনের মাধ্যমে চলে এসছে, কিন্তু তারা কি করছে না মাটির উপরে আসতে পারেনি। এবার কিছু কোনো ক্র্যাকসের মধ্যে বা ফল্টসের মধ্যে ঢুকে আছে, ডিউরিং দ্য কোর্স অফ টাইম হার্ড হয়ে গেছে, এখন আমরা সেগুলোকে টেনে নিয়ে বের করছি, দ্যাট ইজ মিনারেল। তাহলে ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক, ইগনিয়াস তোমরা জানো খুব ভালো মতো প্রাইমারি রক, এবার মেটামরফিকটা কি না এই ইগনিয়াস রকটাই ডিউরিং দ্য কোর্স অফ টাইম আস্তে আস্তে চেঞ্জেস হতে 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 মেটামরফিক রকে ফর্মেশন হয়ে গেছে। আমরা কি ধরনের মিনারেলস পাচ্ছি দেখো, আমরা ভ্যারাইটিস টাইপের মিনারেলস পাচ্ছি, যেমন ধরো টিন, কপার, জিঙ্ক, লিড, ভ্যারাইটিস টাইপের মিনারেলস কিন্তু আমরা এই ভেইনস অ্যান্ড লোডস থেকে পাচ্ছি। পরিষ্কার হলো? আচ্ছা, এরপরে আমরা আসছি সেকেন্ড ফর্ম কি দেখো, সেডিমেন্টারি রকের মধ্যে আমরা মিনারেলসটাকে পাচ্ছি। মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল মিনারেলসগুলো পার্টিকুলারলি কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, যার দাম সবচেয়ে বেশি, সেগুলো কিন্তু আমরা এখানটাতেই পাচ্ছি। তাহলে কি বলছে, এই মিনারেলগুলো কিন্তু একটা লেয়ার্স অফ বেডের মধ্যে তৈরি হচ্ছে, হ্যাঁ, ডিপোজিশন হতে হতে অ্যাকোমোডেশন হতে 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 একটা লম্বা আকারে তৈরি হয়ে যাচ্ছে। আর একটা গ্রুপ অফ সেডিমেন্টস যেখানে আমরা কি পাই না, আমরা পাচ্ছি জিপসাম, পটাশ, সল্ট, সোডিয়াম, এরকম ভ্যারাইটিস মিনারেলসও কিন্তু আমরা এই সেডিমেন্টারি রকের মধ্যেই পাচ্ছি। মাইন্ড ইট, সেডিমেন্টারি রকের মধ্যে, ডিফারেন্ট ফর্মস অফ সেডিমেন্টারি রকের মধ্যে আমরা এগুলোকে পাচ্ছি। আর একটা ফর্ম হচ্ছে থার্ড, আমি তিনটা বলেছিলাম, আর একটা ফর্ম হচ্ছে আমাদের ডিকম্পোজিশন অফ সারফেস রকস, থার্ড টাইপ। হ্যাঁ, এটা কি বলছে, অ্যান্ড দ্য রিমুভাল অফ সলেবল কনস্টিটিউয়েন্টস লিভিং দ্য রেসিডুয়াল মাস অফ ওয়েদার্ড মেটেরিয়াল, ওয়েদার্ড মানে খুলে যাওয়া। আমরা কি পাচ্ছি এখানে, মেইনলি বক্সাইটটাকে কিন্তু এভাবে পাচ্ছি। তাহলে তিনটে ফর্মস আমি বললাম, প্রথমটা হলো ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক, সেকেন্ড হচ্ছে সেডিমেন্টারি রক, আর একটা হচ্ছে ডিকম্পোজিশন অফ সারফেস রকস, মেইনলি আমরা ওখান থেকে বক্সাইটটা পাচ্ছি। এখানে একটা প্রশ্ন, বলো তো বক্সাইটের ইউজ কি কি? বক্সাইট থেকে আমরা মেইনলি অ্যালুমিনিয়াম পাচ্ছি। এই অ্যালুমিনিয়ামটা মেইনলি তোমরা রাস্তা যে স্ট্রিট লাইট দেখো, রাস্তা যে তার ফারগুলো সব কিন্তু বক্সাইট অ্যালুমিনিয়ামের। এরোপ্লেন বডি, ইভেন প্রচুর বাসের বডি সব কিন্তু এই, কারণ কি এটা হচ্ছে লাইট মেটাল, দ্যাটস ওয়াই উই প্রেফার দিস টাইপ অফ মিনারেল। হলো? এরপরে আসছি আমরা আর একটা, দেখো সার্টেন মিনারেলস অকার ইন অ্যালুভিয়াল ডিপোজিটস ইন স্যান্ডস, হচ্ছে আমরা ভ্যারাইটিস টাইপ অফ মিনারেলস কিন্তু পাচ্ছি। আর একটা বলছে ওয়াটার কন্টেন্ট ভাস্ট কোয়ালিটিস অফ মিনারেলস, ওয়াটারের মধ্যেও পাচ্ছি। হ্যাঁ, কি কি মেইনলি আমরা খাই কমন সল্ট, ম্যাগনেসিয়াম, ব্রোমাইন, এগুলো কিন্তু আমরা ওশান ওয়াটারের মধ্যে পাচ্ছি। পাশাপাশি আমরা ম্যাগনেসিয়াম নুডলসও পাচ্ছি কিন্তু। হলো? তাহলে দেখো এবার আমরা যদি এই মিনারেলকে ক্লাসিফিকেশন করি, মিনারেলকে আমরা বলছি, মিনারেলসকে আমরা বললাম প্রথমে হচ্ছে মেটালিক একটা ফর্ম করলাম। আচ্ছা, দেখো একটা বললাম আমরা মেটালিক মিনারেল, একটা বলছি নন মেটালিক মিনারেল,
আর একটা বলছি এনার্জি মিনারেল। তাহলে দেখো মেটালিকের মধ্যে আমরা দুটো ভাগ দিচ্ছি, ফেরাস একটা নন ফেরাস। ফেরাস মানেই হচ্ছে মনে রাখবে তার মধ্যে আয়রন কন্টেন্ট করছে, মাইন্ড ইট, ফেরাস মানেই কিন্তু আয়রন কন্টেন্ট করছে। নন ফেরাস আয়রন কন্টেন্ট কি, যেমন ম্যাগনেসিয়াম, নিকেল, কোবাল্ট, এই সমস্তগুলো। আর নন ফেরাস যার মধ্যে আয়রন কন্টেন্ট করছে না, কি কি, কপার, লিড, বক্সাইট, এই সমস্তগুলো। এছাড়াও মেটালিকের মধ্যে কিছু প্রেসিয়াস আছে, যেমন গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, এগুলো কিন্তু প্রেসিয়াস মিনারেল, বাট ইউ ক্যানট ফাইন্ড এনি টাইপ অফ আয়রন ইন ইট। এবার আমরা আসছি নন মেটালিক মিনারেল কিন্তু মেটাল নয়, কি কি, মাইকা, সল্ট, পটাশিয়াম, সালফার, গ্রানাইট, লাইমস্টোন, মার্বেল, স্যান্ডস্টোন, ভ্যারাইটিস। এরপরে আসছি আমরা এনার্জির মধ্যে প্রাইমারিলি তিনটা জিনিস আমরা দেখছি, একটা হচ্ছে কোল, একটা পেট্রোলিয়াম, একটা ন্যাচারাল গ্যাস। হয়ে গেল। তাহলে মিনারেলকে আমরা ক্লাসিফাই করলাম সরি। আচ্ছা, এবার আমরা আসছি এই যে মিনারেলগুলো যে এক্সট্রাকশন করছি, এই এক্সট্রাকশন করার সময় বিভিন্ন ওয়েস আমরা অ্যাডপ্ট করছি। একটা হচ্ছে যে র্যাট হোল মাইনিং। দেখো তোমাদের বইতে এই পিকচারটা কিন্তু পেয়ে যাবে। র্যাট হোল মাইনিংটা কি? ভেরি সিম্পল। এই যে এরকম করে দেখো ট্রাইবাল পিপুলরা এরকম করে একটা টানেল টাইপের তৈরি করতে থাকে, এই যে টানেল চলে যাচ্ছে আর এখান থেকে সমানে মিনারেলগুলোকে বের করছে। এরা মেনলি ফ্যামিলি মেম্বাররাই করে বা রিলেটিভসরাই মিলে করে। এগুলো কি হয় অ্যাকচুয়ালি, গভর্নমেন্ট যেটাকে অ্যাবান্ডান করে দেয়, বাতিল, তারপরে এখানকার লোকাল পিপুল যারা আছে, পোর পিপুল, এরা এখান থেকে এই এক্সট্রাকশনটা করে আর কি। এবার মেইনলি আমরা দেখতে পাই ওই যে মেঘালয় চেরাপুঞ্জি, জোয়াই, এই সমস্ত রিজিয়ন দিয়ে আমরা দেখতে পাই। তো এগুলো কিন্তু ইললিগাল এবং এর জন্য অনেক ডেথও ঘটে যায়। তো গভর্নমেন্টের কিছু করার থাকে না। এত মাইন্স, যে মাইন্সগুলোকে আমরা গভর্নমেন্ট অ্যাবান্ডান করে দিচ্ছে, তারপরেও কেউ গিয়ে চুপ করে তুলে নিয়ে আসছে, এটা কিছু করার নেই গভর্নমেন্টের। তো এই যে ওয়েটা, যেটাকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি আর কি, এইটাকে বলা হয় হচ্ছে তোমার র্যাট হোল মাইনিং। পরিষ্কার হলো? তাহলে র্যাট হোল মাইনিংটা কি? র্যাট হোল মাইনিং কোথায় দেখতে পাচ্ছি? জোয়াই, চেরাপুঞ্জি রিজিয়ান কোল মাইনিং। এ টানেল টাইপ করে নিচ্ছে, এর নাম দেওয়া হচ্ছে র্যাট হোল মাইনিং। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আসছি, দেখো এবার আমরা ওই যে ক্লাসিফাই করলাম ফেরাস মিনারেল, এই ফেরাস মিনারেল নিয়ে আমরা আলোচনা করছি। বলছে আমাদের কান্ট্রির 3/4 অফ দ্য টোটাল ভ্যালু অফ প্রোডাকশন মেটালিক মিনারেল কিন্তু ফেরাস। দেখো ফেরাস মিনারেলটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল। তার কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যা কিছু করব তার বেসটা কিন্তু আমাদের আয়রন লাগে। কোনো একটা বিল্ডিং কনস্ট্রাকশন করছি, ব্রিজ কনস্ট্রাকশন করছি, যা কিছু করছি তার প্রাইমারি বেস কিন্তু আয়রন লাগে। সেই কারণে কিন্তু আমাদের এছাড়া আমরা মেটালজিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ করছি, ভ্যারাইটিস টাইপের ওয়েস্ট আমরা ইউজ করছি আর কি, বুঝছে? তো এবার এই যে আয়রনটা যেটা আমরা ইউজ করছি, এই যে বেসিক বা ব্যাকবোন অফ অল টাইপস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আয়রন ছাড়া কিন্তু কিচ্ছু করা যাবে না। একটা জিনিস, ইন্ডিয়াতে কিন্তু খুব ভালো কোয়ালিটির আয়রন ওর পাওয়া যায়। তার মধ্যে যে ম্যাগনেটাইট ইজ দ্য ফাইনেস্ট আয়রন ওর, এটা কিন্তু অনেক সময় এমসিকিউ বা 1 মার্কসের কোশ্চেন আকারে আসে। যে ম্যাগনেটাইট নামটা ভালো করে মুখস্থ রাখবে, ম্যাগনেটাইট এই যে লেখা আছে এইটাকে বলছে ইট ইজ দ্য ফাইনেস্ট ফর্ম অফ আয়রন ওর। কারণ কি? কারণটা হচ্ছে এখানে হাই কন্টেন্ট অফ আয়রন আপ টু 70%। আর কি, ইট হ্যাজ এক্সিলেন্ট ম্যাগনেটিক কোয়ালিটিস, স্পেশালি ভ্যালুয়েবল ইন দ্য ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ। এটা দারুণভাবে ইউজ হচ্ছে আর কি। তারপরেরটাই হচ্ছে হেমাটাইট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তার কারণটা হচ্ছে যে এটা প্রচুর ইন্ডাস্ট্রিতে ইউজ হয় আর কি। এখানে কিন্তু 50 থেকে 60% আয়রন ওর থাকছে
এবং আমাদের কান্ট্রির যে আয়রন ওরগুলো তোলা হয় তার মধ্যে 97% কিন্তু তোলা হচ্ছে আমাদের উড়িষ্যা, ছত্তিশগড়, কর্ণাটকা, ঝাড়খণ্ড এই সমস্ত। আর বাদ বাকি যে 3% এটা আমরা অন্যান্য জায়গার থেকে এক্সট্রাকশন করছি, বুঝছে? এবার দেখো আমাদের যে মেজর আয়রন ওর প্রডিউসিং এরিয়াস, আমরা কতগুলো বেল্টে এগুলোকে আমরা করছি আর কি, কতগুলো বেল্ট আকারে করে নিচ্ছি। যেমন ধরো উড়িষ্যা ঝাড়খণ্ড বেল্ট, হ্যাঁ, এই উড়িষ্যা ঝাড়খণ্ড বেল্ট দিয়ে কিন্তু আমরা দেখছি যে এইখান দিয়ে আমরা হাই গ্রেডের হেমাটাইট ওর এখান থেকে পাচ্ছি। এখানে আমরা কতগুলো যে ওরগুলো তার নাম করে দিচ্ছি আর কি, ময়ূরভঞ্জ, বাদামপাড়া, কেওনঝড়। এই ময়ূরভঞ্জ আর কেওনঝড় এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট রিগার্ডিং ম্যাপ পয়েন্টিং বা 1 মার্কসের কোশ্চেন, খুব ভালো করে পড়ে রাখবে এটা আর কি। আরেকটা যেটা বেল্ট, দুর্গ, বাস্তার, চন্দ্রপুরা বেল্ট। এই বাস্তারটা কিন্তু অনেকবার আসে, হলো ছত্তিশগড়ে আর কি। আরেকটা হচ্ছে যে বাল্লারি, চিত্রদুর্গ, এখানে মানে কর্ণাটকের এখানে আর কি, এখানটা একটা প্রচুর পরিমাণে পাওয়া যায় আর কি। আর একটা হচ্ছে মহারাষ্ট্র গোয়ার রিজিয়ন দিয়ে। এই ইন্ডিয়ার মধ্যে এই গোয়া আর হচ্ছে রত্নাগিরি ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি পরিমাণ আয়রন ওর আমরা দেখতে পাচ্ছি এই রিজিয়নটাতে। তো এই যে আমরা দেখছি, তো এখন দেখো একটা জিনিস আমাদেরকে এখানে লোকেট করতে হবে কোন কোন এরিয়ায় এগুলো বেশি প্রোডাকশন হচ্ছে। তো দেখো আমরা যদি ম্যাপের মাধ্যমে দেখি, আমরা তো এটা একটা থিওরিটিক্যাল পড়লাম, এবার ম্যাপ নিয়ে যদি দেখি, দেখো সুন্দরভাবে তোমাদের মনের মধ্যে সেট হয়ে যাবে। এই যে দেখো ম্যাপটা, দেখো আমি একটু আগে বলছিলাম এই যে কেওনঝড়, ময়ূরভঞ্জ, দেখতে পাচ্ছ? আচ্ছা, এই যে চন্দ্রপুরা, বেইলাডেলি, দুর্গ, হ্যাঁ, এই যে গোয়া, এই জায়গাগুলোকে, তারপরে বেল্লারি, এই জায়গাগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে আর কি, রিগার্ডিং ম্যাপ পয়েন্টিং বা 1 মার্কসের কোশ্চেনের জন্য। কাজে এই ম্যাপটা একটা খুব ভাইটাল ম্যাপ তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। যদি মনে হয় আমার এই ভিডিওটাকে পজ করে নিয়ে তোমরা যা স্ক্রিনশট নিয়ে নেবে, সুবিধা হবে আর কি। আচ্ছা, এরপরে আমরা আসছি হচ্ছে আয়রন, তো অনেকক্ষণ ধরে বলে যাচ্ছি, ম্যাঙ্গানিজ। মানে আমাদের ফেরাসের মধ্যে আয়রন আর ম্যাঙ্গানিজটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর কি। এবার দেখো এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা হয়েছে যে আমরা কোনখানে কতখানি পরিমাণ পাচ্ছি। দেখো উড়িষ্যা 25% দিচ্ছে, মধ্যপ্রদেশ 27% দিচ্ছে, মহারাষ্ট্র 25% দিচ্ছে। তাহলে এই তিনটা স্টেটই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ আমাদেরকে প্রোভাইড করে যাচ্ছে, আর বাদ বাকি অল্প অল্প করে কিছু কিছু স্টেট দিচ্ছে, হচ্ছে। আচ্ছা, কি বলছে? ম্যাঙ্গানিজ ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচারিং অফ স্টিল অ্যান্ড ফেরো ম্যাঙ্গানিজ অ্যালয়। তাহলে এখান থেকে একটা 1 মার্কসের কোশ্চেন হলো, পয়েন্ট আউট দ্য ইউজেস অফ ম্যাঙ্গানিজ। তো কী বলবো? ম্যানুফ্যাকচারিং অফ স্টিল আর হচ্ছে ফেরো ম্যাঙ্গানিজ অ্যালয়, এইভাবে আমরা এটাকে বলতে পারি, ফেরো ম্যাঙ্গানিজ অ্যালয়। বলছে 10 কিলোগ্রাম ম্যাঙ্গানিজ ইজ রিকোয়ার্ড টু ম্যানুফ্যাকচার 1 টন অফ স্টিল। বোঝো, এই 10 কিলোগ্রাম ম্যাঙ্গানিজ দিলে পরে 1 টন মানে স্টিল তৈরি করতে এটা লাগবে আর কি, এইটুকুন পরিমাণ আর কি। এছাড়া আমরা কি করছি? ব্লিচিং পাউডার, ইনসেকটিসাইড, পেইন্টস, এগুলোতেও কিন্তু আমরা এই ম্যাঙ্গানিজটাকে ইউজ করছি। তাহলে ম্যাঙ্গানিজ নিয়ে হয়ে গেল। এরপরে আমরা আসছি নন ফেরাস মিনারেলস, যার মধ্যে আয়রন নেই। এই দেখো এখানে কতগুলো ছবি দেওয়া হচ্ছে, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার, এগুলো সমস্ত তোমাদের ইয়ের জন্য কি বলে, ডিফারেন্ট টাইপস অফ মিনারেলস এখানে শো করা হচ্ছে আর কি। বলছে ইন্ডিয়াস রিজার্ভস অ্যান্ড প্রোডাকশন অফ নন ফেরাস মিনারেল ইজ নট ভেরি স্যাটিসফ্যাক্টরি। তাহলে ফেরাসটাই বেশি, নন ফেরাসটা কিন্তু খুব বেশি নেই। কিন্তু এর মধ্যে আমরা কী কী পাচ্ছি? কপার, বক্সাইট, লিড, জিঙ্ক অ্যান্ড গোল্ড,
এই কটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে আর কি। যেমন কিসের জন্য? এই মেটালর্জিক্যাল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ। এবার আমরা দেখব যে আমাদের কান্ট্রিতে এই কপার, বক্সাইট এগুলো কোথায় কোথায় পাওয়া যায়, এগুলো আমরা আসবো এক এক করে। এবার এই যে নন ফেরাস আমরা বলছি আর কি, নন ফেরাসের মধ্যে দেখো মিনারেলস হুইচ ইনক্লুড কপার, বক্সাইট এগুলো আমরা ভাইটাল রোল প্লে করছে, এগুলো আমরা বললাম। এই কপারের মধ্যে যদি আমরা আসি, দেখো এই ম্যালিয়েবল, এই কপারটা কিন্তু ম্যালিয়েবল, গলে যায়। অ্যান্ড গুড কন্ডাক্টার, ইলেকট্রিসিটি খুব ভালো করে জানো, আর তোমাদের বাড়িতে সকলের বাড়িতে কিন্তু এই কপারের তার দিয়েই কিন্তু ইলেকট্রিক্যাল ওয়্যারিং সব করা আছে। মেইনলি ইউজড ইন ইলেকট্রিক্যাল কেবলস, এই যেটা আমি বললাম, ইলেকট্রনিক্স অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে এই যে বালাঘাট মাইন মধ্যপ্রদেশের আর খেত্রি মাইন রাজস্থানে, এই দুটো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। এবার আমরা আসছি বক্সাইট। দেখো এই যে বক্সাইট নিয়ে যে বলছি, এই বক্সাইটটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আয়রনের পরেই আর কি। তার কারণটা হচ্ছে যে এটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড গ্রেট ম্যালিয়েবিলিটির মধ্যে আছে, সেই কারণে এটা প্রচুর পরিমাণে ইউজ। আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম। তো মেইনলি আমরা পাচ্ছি আমরকান্টক প্ল্যাটু, মৈকাল হিল, প্ল্যাটু রিজিয়ন অফ বিলাসপুর কান্তি। উড়িষ্যা ওয়াজ দ্য লার্জেস্ট বক্সাইট প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া। বোঝো, উড়িষ্যা লার্জেস্ট প্রডিউসিং স্টেট, বোঝো কাণ্ড। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে আমরা আসছি এই যে মাইকা কোথায় কোথায় পাচ্ছি। দেখো এটা পিকচারের মধ্যে আমরা দেখাচ্ছি ইন্ডিয়াতে মাইকাটা কোথায় কোথায় পাচ্ছি। তো এখানে কি বলছে, মাইকা ওয়ান অফ দ্য মোস্ট ইন্ডিসপেন্সিবল মিনারেল ইউজড ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি। বোঝো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে মাইকাটা দারুণভাবে ইউজ হচ্ছে। এই মাইকা মেইনলি ডিপোজিট করছে কোথায়? ছোটানাগপুর প্ল্যাটু রিজিয়ান। এই যে তোমাদের এই রাজস্থান, ঝাড়খণ্ড, বিহার, এই তিনটে জায়গা সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। দেখো এই যে কোডেরমা, গয়া, হাজারিবাগ বেল্ট, ঝাড়খণ্ড লিডিং প্রডিউসার। রাজস্থানেও কিন্তু প্রচুর পরিমাণে আজমের ডিস্ট্রিক্ট, নেল্লোর, এইসব জায়গা থেকে, নেল্লোর ইন অন্ধ্রপ্রদেশ, এগুলো সব পাওয়া যাচ্ছে। তাহলে এক কথা তোমরা যদি এই ম্যাপটাকে ভালো করে মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের মাইকা সম্পর্কে খুব মেইনলি এখানে যেটা পড়বা, মাইন্ড ইট, মেইনলি যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে মেনশন ইটস টু ইউজেস, হোয়াট ডু ইউ ফাইন্ড ইট, ব্যাস, আর কিছু লাগবে না, ছেড়ে দাও, হচ্ছে। আচ্ছা এবার এই যে হ্যাজার্ডস, যে কোনো মাইনিং সেক্টরে হ্যাজার্ডটা খুব একটা বড় প্রবলেম কিন্তু, মাইন্ড ইট, সবখানে হ্যাজার্ড লেগেই থাকে। কীরকম? এই যে ডাস্ট, নেক্সাস গ্যাসেস, এগুলো কিন্তু মানুষদের জীবনটাকে খারাপ করে দেয়। অর্থাৎ ওখানে যারা কাজ করে ভাববে না যে দে আর ভেরি হ্যাপি, যেহেতু দে আর ভেরি পোর, দে ডোন্ট হ্যাভ এনি অল্টারনেটিভ, দ্যাটস ওয়াই দে কম্পেল টু এনগেজ দেমসেলভস ইন দিস টাইপ অফ ওয়ার্কস, হচ্ছে। আচ্ছা, তো এখানে কি বলছে, দেখো প্রথম যেটা আসছে গ্যাস হ্যাজার্ড হয়, প্রচুর নেক্সাস গ্যাসেস ইনহেল এক্সেলে প্রবলেম ক্রিয়েট করে দেয়। তারপরে বলছে বিভিন্ন সময় কোল মাইনে ফায়ার চলে আসে, বের হতে পারে না তল থেকে, লোকজন মারা যায়। ডাস্ট, এটা একটা কমন জিনিস, হ্যাঁ। তারপরে কি সিসমিক অ্যান্ড রক ব্রাস্ট হ্যাজার্ডস, ওয়াটার হ্যাজার্ড। ওয়াটার হ্যাজার্ড কিসের জন্য? যেখানে তারা থাকে অ্যাডজাসেন্ট রিজিয়নে ওয়াটারটা নষ্ট হয়ে যায়, এক নাম্বার। দুই নাম্বার, এই যখন কোলটাকে কাটা হয় তখন প্রচুর পরিমাণে জল দেওয়া হয় যাতে আগুন না লাগে। এর ফলে কি হচ্ছে যে নিচের দিকে যারা আছে কাজ করছে, দেখা গেল যে এদের আস্তে আস্তে জল ভরে যাচ্ছে, এরা উঠে আসতে পারছে না। কেমিক্যাল হ্যাজার্ড, রেডিয়েশন হ্যাজার্ড, ভ্যারাইটিস টাইপ অফ হ্যাজার্ডস কিন্তু আমরা মাঝে মধ্যেই
অ্যাক্সিডেন্টের কথা জানতে পারি আর কি। হলো, তাহলে মাইনিংয়ের সঙ্গে কিন্তু হ্যাজার্ডটা খুব ভেরি অ্যাসোসিয়েটেড। হলো, এইবার বলছে আমাদের কনজারভেশন অফ মিনারেল। প্রথম বলছে যে এই যে মিনারেলটা আমরা কেন কনজার্ভ করব, কিভাবে কনজার্ভ করব, এটাকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু আসে মিনারেল কনজারভেশন। দেখো, যেহেতু মিনারেলটা নেচার আমাদের প্রোভাইড করছে, ন্যাচারালি আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো না যতই আমরা সায়েন্টিফিক্যালি অ্যাডভান্স হই না কেন। এর জন্য কি হচ্ছে, এটা ন্যাচারাল গিফট এবং সেই জন্য আমাদের কনজামশানটাকে কিন্তু সেই মেনটেন করে করতে হবে। আমরা যদি ঠিকঠাক কনজামশন না করতে পারি, এক্সেস ইউজ করে ফেলি, ইন দ্য লং রান উই হ্যাভ টু ডিপেন্ড আপন আউটসাইড কান্ট্রিজ। এবং এর যে প্রোডাকশান প্রসেস ভেরি 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 স্লো প্রসেস, মিলিয়নস অফ ইয়ার্স ধরে কিন্তু এটা তৈরি হচ্ছে আর কি। সেই জন্য এটা আমাদেরকে কনজার্ভ করতে হবে। তা দেখো, ফার্স্ট হচ্ছে দ্য এরিয়াস where these minerals are contained, primarily the adjacent people, particularly low-lying area people, they don't have any knowledge regarding the limitation and importance of these minerals. So first of all, we have to make them aware about what is the importance and what is its limitations. Unless or until we can raise the awareness of the people by using electronic and print media, we cannot protect. Government কিচ্ছু করতে পারবে না, NGOs কিচ্ছু করতে পারবে না। That's why we need to raise the awareness among the people for the first time, otherwise there is no alternative ways. হলো, এবার দেখো, তাহলে প্রথম হচ্ছে মিনারেলসটা কনজার্ভ করব কেন। এবার বলছে কি রিজনস ফর কনজারভেশন। দেখো কি আমরা কি বলছি, মিনারেলস আর ভাইটাল ফর ডেভেলপমেন্ট অফ দ্য প্রোগ্রেস। খুব ভালো করে আমরা সবাই জানি। ইররেশনাল ইউজ মে লিড টু সোশিও ইকোনমিক প্রবলেম, এটাও জানি। যদি খারাপ ঠিকঠাক ইউজ করবো না, সোশিও ইকোনমিক প্রবলেম আসবে। মিনারেলস আর লিমিটেড ইন নেচার, একটু আগেই বললাম এই কথাগুলো। কিন্তু ওভার এক্সপ্লয়টেশন অফ মিনারেল হ্যাজ রিডিউস দ্য অ্যামাউন্ট অফ মিনারেলস, যদি বেশি ইউজ করব মাত্রাটা কমে যাবে। দে আর নন রিনিউয়েবল, অবশ্যই আর কিন্তু পাওয়া যাবে না। মিনারেলস আর এক্সস্টেবল রিসোর্স, একবার মিনারেলটা ইউজ করব আর কিন্তু পাবো না। দে ক্যানট বি রিপ্রোডিউসড অর রিজেনারেটেড এগেন অ্যান্ড এগেন, বারে বারে কিন্তু আমরা পাবো না। আর কি, মিনারেলস আর নট অনলি ফর দ্য প্রেজেন্ট জেনারেশন বাট উই শুড মিট দ্য নিডস অফ ফিউচার জেনারেশন, দ্যাট মিনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটাকেও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। তাহলে আমরা এতক্ষণ বলে যাচ্ছি হোয়াই শুড উই কনজার্ভ মিনারেল রিসোর্সেস। নাও দ্য কোশ্চেন অ্যারাইজ, হোয়াট আর দ্য ওয়েস। শুধু করতে হবে নেতাদের মতন বললে তো হবে না, আমাকে প্রপারলি শো করতে হবে কি করে সেভ করব। এইবার দেখো, ওয়েস টু কনজার্ভ মিনারেলস কি বলছে। আমি একটু আগে তোমাদের বলছিলাম যে এই মানুষের অ্যাওয়ারনেসটা রেজ করার জন্য আমি বহুবার বলছিলাম আমাকে তোমাদেরকে। তো আমাদের সাস্টেনেবল ম্যানারে ডেভেলপমেন্টগুলো করতে হবে যাতে এক্সেসিভ মিনারেলস আমরা ইউজ করতে না হয়। আর কি, ইমপ্রুভড টেকনোলজি দিয়ে আমাদের ওগুলোকে বের করে নিয়ে আসতে হবে এবং প্রপার ইউজ করতে হবে আর কি। আর কি, রিসাইক্লিং অফ মেটালস, আমরা একবার ইউজ করলাম ফেলে দিলাম, নো, we have to use the same in second and third time so that original minerals can be preserved properly. Unless or until we can preserve it properly, we may have to pay the penalty in future generation. হচ্ছে? আচ্ছা, তাহলে আমি এতক্ষণ বলছিলাম মিনারেল নিয়ে অনেক কিছু বলে গেলাম, কিন্তু আমরা কিন্তু বলিনি যে মিনারেলসটা ঠিক আছে আমরা নিচ্ছি, মিনারেলসটাকে আমরা ইউজ করব, হোয়াট ইজ মিনারেল, হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স, সব কিছু বলে গেলাম। আমরা একটু আগেই বললাম হোয়াই শুড উই কনজার্ভ মিনারেল অ্যান্ড হোয়াট আর দ্য ওয়েস, এই নিয়ে মিনারেল পড়লেই হয়ে যায়। তাহলে দেখো মিনারেলের কতগুলো জায়গা। নাম্বার ওয়ান, হোয়াট ইজ মিনারেল। মিনারেলের ক্লাসিফিকেশন, ফেরাস, নন ফেরাস, প্রেসিয়াস, তারপরে যে আমাদের যে এনার্জি রিসোর্সেস, এই সমস্ত নিয়ে বললাম। মিনারেলের
কোথায় কোথায় পাচ্ছি একটা চার্ট করে নেবে, যে আমরা মিনারেলগুলো কোথায় কোথায় পাচ্ছি, টু ইউজেস, ব্যাস হয়ে গেল, আর কিছু লাগবে না। তারপরে আসলাম আমরা কনজারভেশন অফ মিনারেলস, হোয়াই শুড উই কনজার্ভ, হাউ টু কনজার্ভ, ব্যাস আর কিছু লাগবে না। এখন আমরা আসবো হচ্ছে যে চ্যাপ্টারের নাম ছিল মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্সেস, আমরা হাফ ওয়ে আসলাম, এখন আমরা আসছি এনার্জি রিসোর্সেস। আচ্ছা, এই এনার্জি রিসোর্সেস দেখো, আমরা এনার্জি ছাড়া কিন্তু চলতে পারছি না। এই তোমরা যে খাচ্ছ কিসের জন্য? এনার্জি জেনারেট করার জন্য, যাতে তোমাদের বডির অর্গানিজমগুলো প্রপারলি ফাংশন করতে পারে। ভেরি সিম্পল জিনিস। আচ্ছা, তাহলে আমরা নেচার থেকে যে এনার্জি রিসোর্সগুলো পাচ্ছি, প্রাইমারিলি কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, ইউরেনিয়াম অ্যান্ড ডিফারেন্ট ফর্মস অফ ইলেকট্রিসিটি। এই এনার্জিগুলোকে কিন্তু আমরা ব্রডলি দুটো ভাগে ভাগ করছি, একটা কনভেনশনাল সোর্সেস, একটা নন কনভেনশনাল সোর্সেস। দেখো, কনভেনশনাল সোর্সেস যেটা অনেক দিন থেকে চলে আসছে, ইউজ অফ ফায়ারউড, ক্যাটল ডাং কেক মানে ঘুঁটো যেটাকে বলে, কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, ইলেকট্রিসিটি মানে হাইড্রাল থার্মাল, এই সমস্ত দিয়ে, এগুলো হচ্ছে আমাদের কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি। এখন যদি আমরা নন কনভেনশনাল এগুলোর বাইরে যদি যাই, কি দেখব? ফার্স্ট হচ্ছে সোলার, উইন্ড, টাইডাল এনার্জি, জিওথার্মাল, বায়োগ্যাস, অ্যাটমিক এনার্জি, এই সমস্ত প্রচুর আমরা দেখতে পাই। প্রাইমারিলি আমরা সোলার, উইন্ড এই দুটোকে যদি জোর দেই, ব্যাস ইন্ডিয়ার আর কিছু লাগবে না। ইন্ডিয়াতে এত পরিমাণ সোলার এনার্জি বলার বাইরে। এখান থেকে একটা কোশ্চেন হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ ক্যান ইউ সে সোলার এনার্জি হ্যাজ দ্য ব্রাইট ফিউচার ইন ইন্ডিয়া? কি করে হচ্ছে? দেখো, এই যে আমি বললাম ব্রাইট ফিউচার, কেন এভাবে মনে রাখবে। দেখো, ইন্ডিয়ার মাঝখানে যে দাগটা গেছে না, ট্রপিক অফ ক্যান্সার, ইন্ডিয়া ইজ এ ট্রপিক্যাল কান্ট্রি। বোথ দ্য ট্রপিক্যাল অ্যান্ড সাবট্রপিক্যাল রিজিয়ন রিসিভস প্লেন্টি অফ সানলাইটস থ্রু আউট দ্য ইয়ার। এই যে সানলাইটটা পাচ্ছে, এটা কিন্তু রুরাল আরবান সবখানে একইভাবে যাচ্ছে। তো এই জায়গাটাকে যদি আমরা ইউজ করতে পারি, উই হ্যাভ দ্য এক্সট্রিম পোটেনশিয়ালিটি, আমাদের অন্য কোনো এনার্জি লাগবে না। কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত সেভাবে চালু হয়নি। তবে এক্সপেক্টেড উইদিন 2030 আমরা কিন্তু দেখব সবার বাড়িতে বাড়িতে কিন্তু সোলার এনার্জি হয়ে গেছে। দেখো, তোমরা তোমাদের পেরেন্টসকে জিজ্ঞেস করে জানতে পারবে যে একটা সময় প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোল বার্ন করা হতো উনুন জ্বালিয়ে রান্না করার জন্য। মিষ্টির দোকানে বলো, আয়রনের দোকানে বলো, সবখানে কিন্তু এই কোল ইউজ করা হতো। তারপরে আস্তে আস্তে তারপরে তোমার এই ট্রেন চলতো কোল দিয়ে, প্রচুর পরিমাণে কোল ইউজ হতো। তো কোল তো লিমিটেড। ডিউরিং দ্য কোর্স অফ টাইম আমরা দেখলাম আস্তে আস্তে ইন্ট্রোডাকশন অফ গ্যাস সিলিন্ডার, ইন্ডিয়ান গ্যাস বা ভারত গ্যাস, এই সমস্ত। তো তাহলে কি, কোলের এই ইউজটা কিন্তু আমরা স্টপ করে দিলাম। আজকে যে গ্যাসটা ইউজ করছি বা বাড়িতে যে ইলেকট্রিসিটিটা আসছে, WBSC, DCL বা CESC যে ইলেকট্রিসিটি দিচ্ছে, তো এগুলো কিন্তু একটা সময় আমরা দেখব আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন আমরাই জেনারেট করে ওদেরকে প্রোভাইড করব ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস। সেই জন্য বলা হচ্ছে কি, সোলার এনার্জি হ্যাজ ব্রাইট ফিউচার ইন ইন্ডিয়া। হচ্ছে এই যে কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি যেগুলো বলছি আর কি, ইন্ডিয়াতে প্রচুর কোল তোমরা খুব ভালো করেই জানো। সেই কোলের থেকে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে যাচ্ছি। তারপরে কি, এই কোলটাকে আমরা শুধুমাত্র পাওয়ার জেনারেশন করছি তাই না, ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, ডোমেস্টিক পারপাস ইউজ হচ্ছে। সেটা কোলটার ইউজ কিন্তু হিউজ, ডোমেস্টিক, কমার্শিয়াল এনার্জি রিকোয়ার সবখানে কিন্তু। এবার এই যে কোলগুলো ইউজ যে করছি আমি কনভেনশনাল সোর্সের মধ্যে, আগে কনভেনশনালটা বলে নিই, তারপরে নন কনভেনশনাল যাব। এই যে কোলটাকে যে ইউজ করছি, কোলের আমরা ডিপেন্ড করি এর কিসের উপর? ভ্যারাইটিস ফর্মস পাওয়া যায়, ডিপেন্ড অন ডিগ্রি অফ কম্প্রেশন অ্যান্ড দ্য ডেপথ আর টাইম অফ বিউরাল। অর্থাৎ এক কথা কতদিন ধরে এটা আছে,
সে কীভাবে তৈরি হয়েছে আর কি, হুইচ হ্যাজ এ লো কার্বন অ্যান্ড হাই ময়েশ্চার কন্টেন্ট অ্যান্ড লো হিটিং ক্যাপাসিটি। হ্যাঁ, এই পিট একটা আছে, পিট কোলটা কিন্তু সবচেয়ে খারাপ। এবার আমরা আসবো এই যে কনভেনশনাল সোর্সের মধ্যে, যে এই যে কোল, দেখো কোল বার্নিং হচ্ছে, তো এই যে কোলটা ডিফারেন্ট টাইপস যেটা আছে আমরা একটা চার্টের মাধ্যমে ক্লাসিফাই করব। দেখো আমরা খারাপ থেকে ভালোর দিকে যাচ্ছি। প্রথমে বললাম এই যে পিট, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কোলের মতন ঠিক নয়, কিন্তু ইউজ করে সব অনেকেই আর কি। আচ্ছা, তারপর যে লিগনাইট, ব্রাউন কোল বলছে, এটাতে লো হিট কন্টেন্ট, লো সালফার কন্টেন্ট, লিমিটেড সাপ্লাইস মোস্ট অফ দ্য এরিয়াস। মেইনলি আমরা ইউজ করি বিটুমিনাস আর অ্যান্থ্রাসাইট ইন লার্জ স্কেল, এটা হচ্ছে হার্ড কোল। তো বিটুমিনাস যেটা আর কি, সেটা হচ্ছে এক্সটেন্সিভলি ইউজড অ্যাজ এ ফিউয়েল বিকজ অফ ইটস হাই হিট কন্টেন্ট অ্যান্ড লার্জ সাপ্লাইস। হ্যাঁ, তো যেহেতু এটা হাই হিট থাকছে এবং প্রচুর পাওয়া যাচ্ছে, সেই কারণে এটাকে আমরা দারুণভাবে ইউজ করছি। আর অ্যান্থ্রাসাইটটা হচ্ছে সবচেয়ে ভালো, গুড কোয়ালিটির, মানে ফাইনেস্ট বলতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে কি বলছে, হাইলি ডিজায়ারেবল ফুয়েল বিকজ অফ ইটস হাই হিট কন্টেন্ট অ্যান্ড লো সালফার কন্টেন্ট। হ্যাঁ, এবং কিন্তু এর সাপ্লাইটা কিন্তু খুব লিমিটেড, সবচেয়ে ভালো হলেও এর কিন্তু আমরা অত পরিমাণ বেশি পাচ্ছি না, সেই জন্য আমাদের একটু ডিপেন্ড করতে হচ্ছে। আচ্ছা, এবার দেখো এই যে আমি বললাম যে ইনক্রিজিং হিট অ্যান্ড কার্বন কন্টেন্টের রেসপেক্টে আর ইনক্রিজিং ময়েশ্চার কন্টেন্টের রেসপেক্টে, এভাবে আমরা এটা ক্লাসিফাই করে নিলাম। এবার আমরা আসছি, দেখো এই যে কোল মাইনগুলো, দুটো ম্যাপ দেখানো হচ্ছে, একটা হচ্ছে কোথায় কোথায় কোল রিজার্ভস, আর একটা হচ্ছে কোথায় কোথায় কোল মাইনিং করা হচ্ছে। এই যে দেখো এই যে ব্ল্যাক শেড করা আছে যেগুলো, হ্যাঁ এই যে ব্ল্যাক শেড করা আছে, এগুলো কিন্তু সব কোল রিজার্ভস হয়ে আছে, এখানে কোল রিজার্ভ হয়ে আছে। কিন্তু এখানে কতগুলো পয়েন্ট করে দেওয়া আছে যে কোল মাইন্স, ইম্পর্টেন্ট কোল মাইন্স, এখান থেকে কিন্তু তোমরা ম্যাপ পয়েন্টিং পেতে পারো। হ্যাঁ, এই যে বোকারো, ঝারিয়া, রানীগঞ্জ, হ্যাঁ তালচের, নেভেলি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোল ম্যাপ পয়েন্টিংয়ের দিক থেকে আসে আর কি। তাহলে কোল নিয়ে পরিষ্কার হয়ে গেল। এখন আমরা আসছি হচ্ছে যে পেট্রোলিয়াম, দেখো অনেকগুলো আছে, কিন্তু পেট্রোলিয়ামে আসছি। পেট্রোলিয়াম তোমরা খুব ভালো করেই জানো যে এটা হচ্ছে আমাদের হিট অ্যান্ড লাইটনিং ফুয়েল, হ্যাঁ লুব্রিকেন্টস ফর মেশিনারি অ্যান্ড র মেটেরিয়াল। আচ্ছা, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে আর কি। এটাকে বলা হচ্ছে নোডাল ইন্ডাস্ট্রি ফর সিনথেটিক টেক্সটাইল, ফার্টিলাইজার অ্যান্ড বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে আর কি। আচ্ছা, পেট্রোলিয়ামটা কোথায় পাচ্ছি, বলছে ট্যাপস বিটুইন পোরাস অ্যান্ড নন পোরাস রক্স। বুঝছে, তাহলে এর উপরে কিন্তু গ্যাস থাকে, গ্যাসের নিচে তেলটা থাকে। মেনলি আমরা এক্সট্রাকশন করছি কি মুম্বাই হাই, গুজরাট, আসাম, এই তিনটা রিজিয়ন থেকে সবচেয়ে বেশি পরিমাণ তেল আমরা এক্সট্রাকশন করছি করে। আসামটাকে বলা হচ্ছে ইট ইজ দ্য ওল্ডেস্ট ওল প্রডিউসিং স্টেট, ওল্ডেস্ট অয়েল প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া, আসাম হলো। আচ্ছা, এরপরে আমরা আসছি ন্যাচারাল গ্যাসের দিকে। দেখো আজকে সিএনজি, পিএনজি এই সমস্ত দেখতে পাচ্ছি আর কি। তো এই যে ফুয়েলটা, এটা কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করছে কিসের জন্য, ফর হিটিং পারপাস অফ ইন্ডাস্ট্রি, অ্যাজ এ র মেটেরিয়াল ইন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, অ্যাজ এ পেট্রোকেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে ইউজ হচ্ছে, ট্রান্সপোর্ট ফুয়েল অ্যাজ এ কুকিং ফুয়েল, ট্রান্সপোর্ট ফুয়েল অ্যান্ড অ্যাজ এ কুকিং ফুয়েল। তাহলে কতভাবে এই ন্যাচারাল গ্যাসটা ইউজ হচ্ছে, তাহলে এটাকে কিন্তু আমরা ভালো করে একটু মনে রাখবো যে আমরা এই কী বলে এই ন্যাচারাল গ্যাসটাকে কীভাবে ইউজেস আমরা করছি, এটা কিন্তু মাথায় রাখতে লাগবে। আমরা এই যে গ্যাসটাকে ইউজ করছি, সিএনজি, পিএনজি তো তোমরা জানো, এগুলো বলছি না আর কি। তো এই গ্যাস পাইপলাইন আমরা দেখলাম, এইচভি যে পাইপলাইন, ইন্ডিয়ার মোস্ট ফেমাস পাইপলাইন, আমরা দেখলাম মুম্বাই হাই থেকে এটাকে কানেক্ট করা হলো 1700 কিলোমিটার লং।
হ্যাঁ, এটা হচ্ছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড লিঙ্ক করলো কোথায় কোথায়, হাজিরা, বিজাপুর, জগদীশপুর, তিনটা এরিয়াকে অ্যাটাচ করে দিল। দিয়ে এখান দিয়ে কিন্তু এখন আমরা দেখতে পাই যে গ্যাসও যাচ্ছে, তেলও যাচ্ছে, সব কিন্তু যাচ্ছে এখান দিয়ে। এই যে পাইপ লাইনটা, এই পাইপ দিয়ে সোজা চলে যাচ্ছে আর কি। তাহলে এইভাবে আমরা দেখতে পাই যে ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়ামের পাশাপাশি ন্যাচারাল গ্যাসের ইম্পর্টেন্স কতখানি আর কি হলো। এরপরে আমরা আসছি হাইড্রো ইলেকট্রিসিটি। দেখো এটা কি বলছে, এটা রিনিউয়েবল, হ্যাঁ, মাল্টিপারপাস প্রজেক্ট থেকে তৈরি করছে। ভাঁকড়া নাঙ্গাল প্রজেক্ট থেকে আমরা প্রথম দেখলাম, তারপর দেখলাম দামোদর ভ্যালি কর্পোরেশন, হ্যাঁ, কপিলি হাইড্রো প্রজেক্ট, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইড্রো পাওয়ার প্রজেক্ট, থার্মাল পাওয়ার প্রজেক্ট। দেখো এগুলোর থেকে মেইনলি যেটা কোথায় তৈরি হচ্ছে এই দুই চারটা একটু মনে রাখলেই হয়ে যাবে, বেশি পড়তে হবে না। এবার আসছি আমরা নন কনভেনশনাল সোর্সেস অফ এনার্জি। দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই কোল, ওয়াটার এই সমস্ত ইউজ করে করেই আমরা চালিয়ে এসেছি, কিন্তু এখন আমাদের কাছে টাইম এসছে না শুধু এটা করলেই হবে না, আমাদেরকে সঙ্গে সঙ্গে নন কনভেনশনালের উপর বেশি অ্যাটেনশন দিতে হবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু আমাদের ফিউচার প্রবলেম আছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা এখন কিন্তু আমাদের কাছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল ইস্যু ফ্রম সাস্টেনেবল ডেভেলপমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এটাকে চিন্তা করতে হবে। তাহলে আমরা কী কী দেখছি, মেনলি সানলাইট, ওয়াটার, উইন্ড, বায়োমাস, এই সমস্ত দিয়ে আমরা এগুলোকে অ্যানালাইসিস করব। দেখো এই যে সোলার এনার্জি, আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে সোলার এনার্জি ব্রাইট ফিউচার ইন ইন্ডিয়া কিসের জন্য। দেখো এখানে একটা বোর্ড তৈরি করে সোলার প্যানেল কীভাবে সোলার এনার্জি তৈরি করছে, তারপরে তারা আস্তে আস্তে কোনখান দিয়ে কীভাবে যাচ্ছে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, এগুলো একটা ডায়াগ্রাম করে দেখানো হয়েছে। তো এই পোটেনশিয়াল অ্যাডভান্টেজ কী কী আর কী কী চ্যালেঞ্জেস আমরা ফেস করছি সেটা কিন্তু এখানে একটা চার্ট করে তোমাদের দেখানো হয়েছে। দেখো অ্যাডভান্টেজ কী কী বলছে, সেভ মানি, ইনক্রিজ ইওর হোম ভ্যালু, অফসেট রাইজিং ইলেকট্রিসিটি কস্ট, লো ইওর কার্বন ফুটপ্রিন্ট, কার্বন কম হবে। আচ্ছা, অ্যাডভান্স ক্লিন এনার্জি টেকনোলজি, কোল দিয়ে করলেও পলিউশন হচ্ছে, সব দিকে পলিউশন হচ্ছে, কিন্তু এই কি বলে সোলার দিয়ে কিন্তু পলিউশন একদম জিরো হচ্ছে। বুস্ট ক্লিন এনার্জি ইন গ্রিড। আচ্ছা, এরকম প্রচুর অ্যাডভান্টেজ কিন্তু আমরা এই সোলার এনার্জির দেখতে পাচ্ছি। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে, তাহলে এত যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে কেন এটা এত বেশি পপুলারাইজ হচ্ছে না? কই আমাদের বাড়িতে তো সেরকম বেশি নেই। ঠিকই বলেছ, এটা তোমাদের দোষ নয়, অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্ট পলিসির দোষ। দেখো এখানে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একটু বেশি, হ্যাঁ, এখানে হচ্ছে যে রুফ স্পেস সাফিসিয়েন্ট লাগবে, তবে কি ডিফিকাল্ট টু ডাই, আচ্ছা, নট কম্পিটেবল উইথ অল রুফ টাইপ, ইনস্টলেশন ইজ ইমিডিয়েট। তো এরকম প্রচুর ডিফিকাল্টিস থাকার জন্য কিন্তু আমরা এখনও এই প্রবলেমটাকে সলভ করতে পারিনি। সেই কারণে কিন্তু সোলার এনার্জির ব্রাইট ফিউচার থাকা সত্ত্বেও আমরা এখন এটাকে প্রপারলি ইউজে আনতে পারিনি, বুঝছে। এবার আসছি আমরা উইন্ড পাওয়ার। মেইনলি তোমরা দেখবে এই যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটকা, মহারাষ্ট্র, হ্যাঁ, লাক্ষাদ্বীপ, এইসব জায়গাতে কিন্তু বেশি উইন্ড এনার্জিটা ইউজ হচ্ছে। সেম জিনিস এখানে মেইনলি তোমরা মনে রাখবে যে কী কী পারপাসে ইউজ হচ্ছে। এরপরে আমরা আসছি বায়োগ্যাস। দেখো বায়োগ্যাস এটা কি মিউনিসিপ্যাল, কোঅপারেটিভ, ইন্ডিভিজুয়াল লেভেল দিয়ে এটা কিন্তু তৈরি হচ্ছে, হ্যাঁ, যেটাকে বলছে গোবর গ্যাস প্ল্যান্ট রুরাল এরিয়াতে। তো এই গোবর গ্যাস প্ল্যান্টটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। তো এটাকে আমরা এখন খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছি না আমরা। তার কারণটা হচ্ছে যে এটার খুব এফেক্টিভনেস যে খুব বেশি তা নয়, আমরা ইলেকট্রিসিটি যেভাবে স্প্রেড করে ফেলছি তাতে কিন্তু এটা কোনো খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে না। এইবার এই যে বিভিন্ন টাইপের এনার্জি বললাম, এখন আসবো আমাদের সেই একই চিরাচরিত ইস্যু যে কনজারভেশন অফ এনার্জি রিসোর্সেস। আমরা এনার্জিকে কেন কনজার্ভ করব আর হোয়াট আর দ্য ওয়েস টু কনজার্ভ।
যদি আমি তোমাদেরকে বলি যে হাউ ক্যান ইউ কন্ট্রিবিউট টুয়ার্ডস এনার্জি রিসোর্সেস, তুমি ভাববে এটা আবার কি কোশ্চেন, আমি কি এনার্জি তৈরি করতে পারবো? দেখো, তৈরি না করতে পারলেও একটা কাজ তুমি করতে পারবে, সেটা হচ্ছে যে তুমি মিসইউজটাকে স্টপ করতে পারবে। ধরো তুমি বাড়িতে একাই আছো, এবার একটা ঘরের মধ্যেই আছো, বাদ বাকি ঘরগুলো লাইট ফ্যান অফ করে দিলে, তুমি কিন্তু তৈরি করলে না, বাট ইউ ক্যান স্টপ টু মিসইউজ দিস রিসোর্সেস। এটা কিন্তু একটা ভাইটাল ইস্যু। এনার্জি কিন্তু আমাদের একটা বেসিক রিকোয়ারমেন্ট ফর অল টাইপস অফ ডেভেলপমেন্ট। এগ্রিকালচার বলো, ইন্ডাস্ট্রি বলো, ট্রান্সপোর্ট বলো, কমার্শিয়াল সেক্টর বলো, ডোমেস্টিক সেক্টর বলো, সবখানে কিন্তু আমাদের এনার্জিটা লাগছেই। তাহলে আমরা যদি সাস্টেনেবল ওয়েতে এনার্জিটাকে ইউজ বা মেনটেনেন্স বা ডেভেলপমেন্ট করি, দিস উড বি দ্য প্রপার ওয়ে, অ্যান্ড আদারওয়াইজ দেয়ার শ্যাল বি নো অল্টারনেটিভ মিনস। সেজন্য এনার্জিটা কিন্তু করতে হবে। এই যে আমরা যেটা বলছিলাম, টু রিডিউস আওয়ার রিলায়েন্স অন ফসিল ফুয়েল, ফসিল ফুয়েলের উপর যে ডিপেন্ডেন্স আমাদের সরাতে হবে। আমাদের ক্লাইমেট ফ্রেন্ডলি যদি আমরা কিছু আনতে পারি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সেটা কিন্তু সবচেয়ে বেটার ওয়ে, আমাদের মানি সেভ করবে। তারপরে কি, টু ক্রিয়েট মোর সাস্টেনেবল ফিউচার, এই সমস্ত করলে পরে আমাদের অনেক প্রফিট পাবো আমরা আর কি। এই আমরা এই রিসোর্স যদি সেভ করি, তাহলে আমার বাড়িতে সেভ করলাম, একটা অন্য কারোর বাড়িতে সেটাকে ইউজ করতে পারে, বা আমরা যদি ইউজ না করি, ইন্ডাস্ট্রিতে সবসময় হাই ডিম্যান্ড আছে, এগুলো কিন্তু আমাদের দরকার হচ্ছে। হলো, এবার দেখো আমরা আসছি কি করে সেভ করব। তা দেখো, আমরা কিন্তু চ্যাপ্টারের প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আবার একবার বলবো যে যারা তোমরা সাবস্ক্রাইব করোনি, একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দেবে। তো কীভাবে আমরা সেভ করব, দেখো, এই যে আমি একটু যেটা বললাম, লাইট অফ, হ্যাঁ, সুইচ টু এনার্জি এফিসিয়েন্ট অ্যাপ্লায়েন্সেস, ইউজ এলইডি লাইটস, হ্যাঁ, তারপরে কি, রিডিউস ওয়াটার কনজামশন, আমরা তো পাম্প দিয়ে জল তুলছি, হলো। তারপরে এইরকম কতগুলো টিপস আমরা বলে দিচ্ছি। সুইচ টু ডাবল গেজিং, তারপরে কুক উইথ লিড অন, অর্থাৎ ঢাকনা দিয়ে রান্না করব। আমরা কড়াইতে যে রান্না করি, হিটটা উঠে যাচ্ছে, প্রেশার কুকারে দেখবে তাড়াতাড়ি হয় আর কি। হ্যাঁ, ইউজ অফ সোলার পাওয়ার ডিভাইসেস, যত বেশি পারবো ইউজ করব। ওয়াশ অ্যাট কোল্ড টেম্পারেচার, যদি আমরা হট টেম্পারেচারে ইউজ করি তা এনার্জি বেশি লাগবে। হ্যাঁ, তারপরে কি, স্মার্ট মিটার ইউজ করব, যাতে কিনা আমাদের মিটারটা কম, মিটারের জন্য যে এনার্জিটা সেটা যেন কম লাগে আর কি। তো এরকম বিভিন্ন টিপস আমরা ইউজ করছি, যাতে কিনা আমরা এই এনার্জিটাকে কনজারভেশন করতে পারি, এবং আলটিমেটলি এটা যেন আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রপার ওয়েতে সার্ভিস প্রোভাইড করতে পারে। তাহলে আমরা এনার্জির ক্ষেত্রে বললাম যে কোন কোন সোর্সেস, আমরা আসলাম হোয়াই শুড উই সেভ বা কনজার্ভ এনার্জি, হাউ টু কনজার্ভ এনার্জি, এটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টারে এইটুকুই আছে। আশা করি তোমাদের চ্যাপ্টারটা ভালো লেগেছে। কোনো জায়গায় অসুবিধা হলে বা ভালো লাগলেও একটু কমেন্টস করে জানাবে, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব তাড়াতাড়ি উত্তর দেওয়ার। আমি খুব শর্টলি একটা নতুন চ্যাপ্টার নিয়ে ফিরে আসছি। থ্যাংক ইউ।